হ্যালো ভিউয়ার্স, দুর্গ মিডিয়ার বিশেষ অনুষ্ঠান মজাদার খবরের সিজন 2-তে আপনাদেরকে স্বাগতম। আজ এই অনুষ্ঠানের তৃতীয় পর্ব। এই পর্বটি একটি বিশেষ পর্ব। এই পর্বে আমরা আলোচনা করব কেউ নদীতে পড়ে গেলে বা ডোবায় পড়ে গেলে বা যে কোনো পানিতে পড়ে গেলে, যে কোনো জায়গায় পানিতে পড়ে গেলে বা পুকুরে পানিতে পড়ে গেলে কীভাবে আপনারা বাঁচবেন। নদীতে সাঁতার কাটা আর পুকুরে সাঁতার কাটা, বিলে সাঁতার কাটা কিন্তু এক জিনিস নয়। এগুলো সব ভিন্ন ভিন্ন জিনিস। নদীতে সাঁতার কাটতে গেলে আপনাকে বেসিক কিছু জিনিস জেনে নিতে হবে, যেটা আপনি ডোবাতে সাঁতার কাটলে না জানলেও চলবে বা পুকুরে সাঁতার কাটলে না জানলেও চলবে। তো আমরা কিছুদিন ধরে শুনতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পানিতে পড়ে দুর্ঘটনার মৃত্যু হতে শুনছি আমরা। নিউজ আসছে বিভিন্ন নিউজ চ্যানেলে, পত্রিকায় পত্রিকায় এরকম নিউজ আসছে বা নিউজ চ্যানেলে নিউজ আসছে, ইউটিউব চ্যানেলেও নিউজ আসছে যে অনেক জায়গায় মানুষ নদীতে পড়ে তারা আর উঠতে পারছে না এবং তারা মৃত্যুবরণ করছে। তো এইখানে আসলে কারণটা কি? পানিতে পড়লে মানুষ মারা কেন যায়? আসলে তারা অনেকেই মারা যায় যারা সাঁতার জানে, খুব ভালোভাবেই সাঁতার জানে পানির এলাকার মানুষ, কিন্তু পানিতে পড়ার পর তারা কেউ বেঁচে বেরো না। তো অনলাইন থেকে ডাউনলোডকৃত একটা ভিডিও আপনাদেরকে দেখাবো, যেটি খুবই আলোচিত একটা ঘটনা। সেটির ভিডিও আমরা 1 মিনিট 47 সেকেন্ডের একটা ভিডিও, পুরো ভিডিওটাই আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখুন সেই ভিডিওটি। এরপর আপনাদেরকে ভিডিওর অ্যানালাইসিস করার সময়ই জানাবো যে কীভাবে নদীতে সাঁতার কাটলে বা পানিতে সাঁতার কাটলে আপনি আত্মরক্ষা পাবেন যদি আপনার মৃত্যু সেখানে লেখা না থাকে। যদি আপনার মৃত্যু সেখানে লেখা থাকে তাহলে তো আপনার বেঁচে ফেরার সম্ভাবনা নেই। সেটা সম্পূর্ণ সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার উপর বা সৃষ্টিকর্তার উপর নির্ভর। তো দেখুন সেই ভিডিওটা। তো ভিডিওটা দেখার পর আমরা সেটি অ্যানালাইজ করবো। তো চলুন দেখা যাক সেই 1 মিনিট 47 সেকেন্ডের ভিডিও। সেটি আপনারা এখন আমাদের থাম্বনেইলের উপর আপনারা দেখতে পারবেন, সেটা বেশি উঠবে। এবং এই ভিডিওটি আমরা গাজী টিভি নামক একটা ফেসবুক পেজ থেকে সংগ্রহ করেছি। তো দেখতে থাকুন সেই 1 মিনিট 47 সেকেন্ডের একটা ভিডিও। ভিডিওটি দীর্ঘ হতে চলেছে আমাদের এই ভিডিওটি। তো সাথে থাকবেন, ভিডিওটি দেখেন, অ্যানালাইসিস শুনেন, আপনার কাজে লাগলেও লাগতে পারে। Ese es el dinero chafu. Ini pati kangari. Anda. Ani bisa lain. Asa. Bisa tahu. আইতারো না, আরে কিলো। তো আপনারা দেখলেন 1 মিনিট 47 সেকেন্ডের একটা ফুটেজ বা ভিডিও, যেটি এই যে ছেলেটি মারা গেছে তার ভাই রেকর্ড করেছিল তার মৃত্যুর সময়। তো এই ভিডিওটি হারিয়ে যাওয়ার সময়, পানিতে পুরো হারিয়ে যাওয়ার সময় রেকর্ড করেছিল। তো এই ভিডিওতে আমরা কি দেখতে পাই? এই ভিডিওতে আমরা দেখতে পাই যে একজন ব্যক্তি সে পানিতে নামার পর প্রথমে যে জায়গা ছিল তার থেকে সে একটা ডুব দেওয়ার পর সে উঠে দেখে যে সে আর একটু দূরে পিছিয়ে গেছে এবং সে আরো এরপর সে সামনে এগোনোর চেষ্টা করে এবং তার ভাই তাকে জিজ্ঞাসা করে যে আসতে পারতেছো না? তখন সে জানায় সে আসতে পারছে না
সে আতঙ্কগ্রস্ত হয়, এতটা আতঙ্কগ্রস্ত হয় যে সে মুখে বলতে পারে না, কিন্তু তার ভাই বুঝে যায় যে সে আসতে পারছে না। কিন্তু এখানে সে পানিতে নামার আগে কয়েকটা জিনিস খেয়াল করেনি। তার প্রথমটি হচ্ছে পানিতে নামার আগে তার যেটা খেয়াল করা উচিত ছিল সেটি হচ্ছে নদীর স্রোত, পানির যে স্রোত। কারণ এই নদীর উপর দিয়ে কচুরি পানা প্রচুর পরিমাণে যাচ্ছে, দেখা যাচ্ছে ভিডিওতে। সেই কচুরি পানাগুলো খুব দ্রুততার সাথে চলে যাচ্ছে এবং পানিতে এক প্রকার একটা পাক সৃষ্টি হচ্ছে, যেটাকে আমরা ভালো স্পষ্টই দেখা যাচ্ছে। সেক্ষেত্রে মানে এটার গতি অনুযায়ী এটাতে অনেক পরিমাণ স্রোত নদীতে ওই সময় বইছিল বোঝা যাচ্ছে, যেহেতু এত দ্রুত সময়ের মধ্যে কচুরি পানাগুলো দ্রুত সরে যাচ্ছিল। তো এই ক্ষেত্রে ওইখানে ওই সময় তার এটা বোঝা উচিত ছিল যে এখন এটা নামার সময় না, স্রোত একটু কম থাকলে বা একটু স্থির থাকাকালীন সময় নদীতে নামতে হয়। এত স্রোতের মধ্যে নদীতে কখনোই নামতে হয় না, নামলে কিছু নিয়ম কানুন ফলো করে নামতে হয়। আর যতটুকু তথ্য ইন্টারনেটে পেয়েছি আমি, ততটুকুতে জানা যায় যে এই ছেলেটি অনেকদিন পর তার নামের বাড়ি এসে পানির দিকে গোসল করছে। সে তার নিজ বাড়িতে হয়তো বা নদী তৈরি নেই, তো এখানে পানির দিকে সে নেমে গেছে। তো অনেকদিন পর সে সাঁতার কাটছে। সাধারণত বাংলাদেশে সব জায়গায় পানি এখন পাওয়া যায় না, বন্যা বা বর্ষা আগের মতো হয় না। তো সেক্ষেত্রে যারা সাঁতার জানে তারা দীর্ঘ একটা সময় পর্ব সাঁতার কাটতে পারে। সেহেতু মানে দীর্ঘ একটা পর্ব সাঁতার কাটলে পরে হয় কি, অল্প একটু সাঁতার কাটলেই শরীর দুর্বল হয়ে পড়ে, হাত ব্যথা হয়ে যায়, পা ব্যথা হয়ে যায়। তো এই ক্ষেত্রে সাঁতারটা আসলে এভাবে মানে পারা যায় না। আসলে সাঁতারটা চেষ্টা করলেও বেশি পরিমাণ শক্তি ক্ষয় হয়ে যায় এবং যার ফলে শক্তি কমে যায় শরীরে। আর পানিতে এমনিতেও প্রচুর পরিমাণে শক্তি লাগে। আপনি একটা মোটরের পাখা পানিতে রেখে দেখবেন যে সেটা উপরে রাখলে কি পরিমাণে স্পিডে ঘুরে আর পানির নিচে রাখলে কি পরিমাণে স্পিডে ঘুরে। তো সেক্ষেত্রে স্বাভাবিকতা থেকে পানির নিচে শক্তি একটু বেশি পরিমাণ খরচ হয়। আর যে ব্যক্তিটি পানিতে নেমেছিল সে প্রচুর পরিমাণে শক্তি ক্ষয় করেছে। যখন সে আতঙ্কগ্রস্ত হয়ে গেছে, সে এগুতে পারছে না, আরো পিছিয়ে যাচ্ছে, শক্তি ক্ষয় করেছে। যখন সে দেখলো যে বিভিন্ন ধরনের বা খেয়াল করলো যে বিভিন্ন ধরনের কচুরিপানা তার দিকে আসছে এবং সে এগুতে পারছে না স্রোতের কারণে, তখন সে চেষ্টা করলো, কিন্তু সে আসতে পারে নাই। এখানে তার ভুল হচ্ছে যে সে প্রথম যে ভুলটা তার, সে স্রোত তার দেখেনি, এতটা স্রোত সে বুঝেনি, না বুঝে সে নেমে পড়েছে। দ্বিতীয় যে ভুলটা করেছে সেটি হচ্ছে সে পানির উল্টো দিকে সাঁতার কাটা শুরু করেছে। যে দিক থেকে স্রোত আসছে ওই দিকে সাঁতার কাটার চেষ্টা করছে। আসলে পানিতে যখন স্রোত আসে, নদীর পানিতে যখন স্রোত থাকে, স্রোত যেদিকে যায় সেদিকেই সাঁতার কাটতে হয়। উল্টো দিকে সাঁতার কাটলে শক্তি বা এনার্জি প্রচুর পরিমাণে লস হয় বা খরচ হয়। তো এটা করলে পরে শক্তি কমে যায় এবং আতঙ্কগ্রস্ত লাগে, শরীর দুর্বল লাগে, হাত পা ব্যথা হয়ে যায়। কিন্তু যতটুকু এগোবেন ততটুকু আপনি পিছিয়ে যাবেন। ধরুন যদি আপনাকে কেউ অনেক অনেক স্পিডে বাতাস দেয়, তো বাতাস দিয়ে পরে আপনি তো এগোতে পারবেন না। আপনি যতটুকু এগোবেন বাতাসের ধাক্কায় আপনি আবার পিছিয়ে যাবেন। তো এরকম ঘটনায় পানিতে ঘটে। আপনি যত এগোতে চেষ্টা করবেন আপনি আবার সেই আগের স্থানেই পড়ে যাবেন, এসে পড়বেন। তো এখানে উল্টো দিকে সাঁতার না কেটে যেদিকে নদীর স্রোত বইছিল সেদিকে আড়াআড়িভাবে সাঁতার কাটা তার উচিত ছিল। আড়াআড়িভাবে সাঁতার কাটলে সে একটা পাড়ে গিয়ে থামতো। এই জিনিসটা আমি প্রথমে জানতাম না। এই জিনিসটা আমি যখন একটা জায়গায় নদীর পাশে বেড়াতে যাচ্ছিলাম, সেখানে ব্রিজ আছে, সেখানে কিছু ছোট ছোট শিশু বাচ্চা, তারা খুবই ছোট, তারা নদীর মাঝখানে লাফিয়ে পড়ছে এবং তারা সেটা থেকে বেঁচেও ফিরছে। কিভাবে বেঁচে ফিরছে? তারা মাঝখানে লাফিয়ে পড়ার পর তারা আড়াআড়িভাবে যেদিকে স্রোত যাচ্ছে সেদিকে তারা সাঁতার কাটছে। স্রোত বুঝে সাঁতার কাটতে হয় নদীতে। তো তারা আড়াআড়িভাবে সাঁতার কাটার ফলে তারা একটা পাড়ে এসে অটোমেটিক্যালি ভিড়ছে। তাদের এতে শক্তি খুব কম খরচ করতে হচ্ছে, তাদের সাঁতারও কাটতে হয় না। আড়াআড়িভাবে সাঁতার কাটলেও নদীর স্রোতে স্রোত যেদিকে বইছে ওই দিকে সাঁতার কাটলে খুব একটা শক্তি ক্ষয় করতে হয় না বা এনার্জি লস হয় না। আড়াআড়িভাবে সাঁতার কাটলে সহজেই পাড়ে এসে পড়া যায়। এরপর এখানে একটা যে সমস্যাটা তার সামনে সে হাজির হয়েছিল সে হচ্ছে বিভিন্ন ধরনের কচুরিপানা। আমার মনে হয় যেটা যে ভিডিওতে সম্পূর্ণ না, অসম্পূর্ণ একটা ভিডিও। যখন দেখলো যে তার মানে ভিডিও শুট করেছে তার ভাই, যে যখন দেখলো যে তার ভাই পানিতে পড়ে গেছে এবং সে আসতে পারছে না, সে বলার পর আসতে পারছে না, তখন সে ব্যবস্থা নিয়ে দৌড়ে যায়। এবং আপনারা ভালো করে ভিডিওটা খেয়াল করলে দেখবেন যে ভিডিওটা দেখার সময় যখন ভিডিওটা যখন বন্ধ করা হয় তাই একটু আগে দেখবেন বড় বড় কচুরিপানার
ওটাকে বলে আমাদের বড় কুচিপানার একটা অংশ আর কি, বড় একটা অংশ তার সামনে আসছে আর কি। তো এই কচুরিপানা যদি কারো উপর দিয়ে কারো শরীরে আটকে যায় বা মানে মানে কারো উপর দিয়ে যাওয়ার চেষ্টা হয় এরকম, তার শুধু মাথাটা বেরিয়ে আসছিল, তো এই কচুরিপানা তার মাথার উপর যাওয়ার চেষ্টা হয়তো করছে বা গিয়েছে যাওয়ার পরেই সে আর সোজা হয়ে উঠতে পারে নাই। কচুরিপানার এনার্জির চাপে বা সূত্রের চাপে সে কচুরিপানার সাথে সাথে বেশি অনেক দূরে চলে গেছে হয়তো, তারপর সে আর ফিরতে পারেনি, তার এনার্জি লস হয়ে গেছে হয়তো, বা আতঙ্কগ্রস্ত বেশি হওয়ার কারণে সে স্ট্রোক করেছে এবং সে মৃত্যুবরণ করেছে সেখানে। তো এইখানে একটা মৃত্যুর কারণ আমরা অ্যানালাইজ করলাম। তো এইখানে যদি আপনি পুকুরে, ডোবায়, বিলে সাঁতার কাটেন, সেখানে স্রোত এতটা থাকে না। এখানে এদিকে সাঁতার কাটতে গেলে যেখানে সাঁতার কাটুন আপনি পাড় থেকে খুব বেশি দূরে যাবেন না। সে প্রথমে যে ভুলটা করেছে সেটা হচ্ছে সে পাড় থেকে অনেকটা দূরে চলে গেছে। পাড় থেকে আপনি খুব বেশি দূরে যাবেন না, আপনি ওইখানে যাবেন যেখান থেকে আপনি মাটি স্পর্শ করতে পারবেন পানিতে, একটু হাত পা ছুড়লেই। সে পাড় থেকে অনেক দূরে চলে যাওয়ার পরেই সে বিপদে পড়ে গেছে। দ্বিতীয়ত, সে আগে নদীর স্রোত দেখেনি বা পর্যবেক্ষণ করেনি আর কি, যদি বলে সহজবোধ্য ভাষায়, সে আগে নদীর স্রোত পর্যবেক্ষণ করেনি যে এত স্রোত। নদীর স্রোত পর্যবেক্ষণ করা সবথেকে সহজ হচ্ছে কচুরিপানা বা নদীতে ভাসে থাকা কোনো ভাসমান জিনিস যেটা নদীতে ভাসে, সেটা কত দ্রুত ভাসে সেটা দেখার পরই আপনি বুঝতে পারবেন নদীর স্রোত কত। কারণ সেখানে নদীতে আপনি এত পানিতে আপনি নামলে পরে আপনি সেখানে রশ্মি একটা মানুষ, পাতলা একটা মানুষ, আপনাকে নদী ভাসিয়ে নিয়ে যাবে। কচুরিপানা খেয়ে যাবে, ভাসিয়ে নিয়ে যাচ্ছে আপনাকে, ঠিক একই পরিমাণ গতিতে একই পরিমাণ স্রোতে আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে, একই পরিমাণ ফোর্স আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনি এখানে নামতে পারবেন কিনা। যদি কচুরিপানা খুব স্লোলি বা ধীরে ধীরে যায়, ধীরে গতিতে যায়, ভাসতে থাকে, তাহলে আপনি সেখানে নামতে পারেন। সেখানে ধীরে গতিতে মানে একটা জায়গায় সে 10-20-30 মিনিট পর্যন্ত থাকলেও মানে ভাসতে ভাসতে খুব ধীরে গতিতে আছে, সেখানে নামলে পরে আপনি সেখান থেকে সাঁতার কেটে উল্টো সাঁতার কাটলেও আসতে পারবেন। তবে না কাটাই ভালো। নদীতে নামার আগে অবশ্যই আপনি যেখানে পা রাখতে পারবেন, মাটি থাকবে, ওইখানে অবশ্যই নামবেন। এর বেশি দূরে যাওয়ার চেষ্টা করবেন না, করলে আপনি বিপদ হতে পারে যদি আপনি আড়াআড়িও সাঁতার না কাটেন স্রোতের সাথে ভেসে ভেসে, এবং আপনি যদি স্রোত বুঝিয়ে না নামেন। এরপর হচ্ছে কচুরিপানা। সে নামার পরে সে এত দূরে চলে গেছে যে কচুরিপানাও তার উপর দিয়ে যাচ্ছে, তার উপর দিয়ে যদি কচুরিপানা যায় তাহলে সে কচুরিপানা তখন হাত দিয়ে সরাতে পারবে না। সে উল্টো দিক সাঁতার কাটতে কাটতে ক্লান্ত হয়ে গেছে, উল্টো দিক সাঁতার কাটতে সে ক্লান্ত হয়ে গেছে এবং আতঙ্কগ্রস্ত হয়েছে। এই পর্যায়ে তার উপর দিয়ে কচুরিপানা গেলে সে আরো আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে, এবং আমার মনে হয় যে এই কারণে সে স্ট্রোক করে এবং ওখানেই সে মারা যায় এবং সে ভাসতে ভাসতে অনেক দূরে চলে যায়। তো এখানে কচুরিপানার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। যদি আপনি দেখেন যে খুব বেশি পরিমাণে কচুরিপানা নদীতে যাচ্ছে বা আপনার বিলে বা পুকুরে যেখানে আছে সেখানে কচুরিপানা প্রচুর পরিমাণ, সেখানে তাহলে যাবে না, কচুরিপানা দিয়ে যাবেনই না। কারণ কচুরিপানাতে আটকা পড়লে সেখান থেকে বেরিয়ে আসছে খুব কঠিন, খুব ভেরি টাফ। আপনার নৌকা না থাকলে আপনি সেখান থেকে বেরোতে পারবেন না। নদীতে গোসল করুন, ডোবাতে গোসল করুন, ঝেলে গোসল করুন, বিলে গোসল করুন, অবশ্যই সাথে একটা নৌকা রাখবেন এবং নৌকাতে দড়ি বেঁধে আপনি নিজেকে বেঁধে সেখানে গোসল করতে পারেন, ভালো হয়। আর সবথেকে ভালো হয় যদি আপনি আপনার শরীরে একটা দড়ি বেঁধে তারপর আপনি নদীতে নামেন, এবং সেই আগে প্রথমে এটা আমি বলে দিই একটু ভালোভাবে। এক মাথা আপনি গাছে বাঁধবেন, নদীর উপরে গাছে, আরেক মাথা আপনার শরীরে বাঁধবেন যাতে আপনি সেই দড়ি টেনেও আসতে পারেন। এতে আপনার শক্তি খরচ কম হবে। আপনি গোসল করলে নদীতে প্রচুর পরিমাণ স্রোত, আপনি ব্যাক করতে পারবেন না। আশেপাশে জঙ্গল থাকতে পারে, দুই পারে অবশ্যই অনেক সময় জঙ্গল থাকে। যেমন এই যে পাটা ভিডিওতে আমরা দেখলাম, এখানে আমার মনে হয়েছে যে আশেপাশে দুই পারে অনেক জঙ্গল, যেখানে আপনি পানি থেকে হয়তো বেশি ফিরতে পারলেও পারতেন, কিন্তু সাপের কামড়ে আপনার মৃত্যু অবশ্যই ঘটতো। সেই কারণে মানে এই ব্যক্তি আর কি সাপের কাটলে মানে পানি থেকে হয়তো বাঁচতে পারতো, কিন্তু সাপের কামড়ে সে পড়লেও পড়তে পারতো। তো এরকম হতে পারতো। তো সেই ক্ষেত্রে সেখানে একটাই উপায়, সেটা হচ্ছে দড়ি বেঁধে, কোমরে দড়ি বেঁধে সেই দড়ির সাহায্যেই পানিতে গোসল করা এবং খুব বেশি পানি থেকে দূরে না যাওয়া, এবং কচুরিপানা থাকলে অবশ্যই তখন না নামা। কারণ এখন বিভিন্ন জায়গায় পানি উঠতেছে, বিভিন্ন জায়গায় থেকে কচুরিপানা ছুটে ছুটে আসছে নদীতে। এই মুহূর্তে নদীতে গোসল না করাই ভালো এবং নদী ভ্রমণ না করাই ভালো। নদী ভ্রমণ তখনই করা ভালো যখন পানির একটা সম্পূর্ণভাবে আসা শেষ হয়ে যাবে, তখন পানির একটা স্রোত থেমে যাবে আর কি। তো ওই সময় আপনি নদীতে গোসল করতে পারেন। এই সময় গোসল করলে আপনার বিপদে পড়ার আশঙ্কা খুবই কম।
এইভাবে আপনি পানিতে পড়লে বাঁচতে পারবেন। তাছাড়া আপনার বাঁচার সম্ভাবনা খুবই কম। এরপর নদীতে ডুবে আরো কিছু মৃত্যুর ঘটনা এক্সপ্লেন করা যাক। সেগুলোর মধ্যে একটা হচ্ছে অনেকে আছে যে পানিতে ভালো মানুষ পানিতে ডুব দেওয়ার পর আর উঠছে না। তো সেক্ষেত্রে সেখানে কি হলো যে আসলে পানিতে ডুব দেওয়ার কি হচ্ছে, ডুব দেওয়ার পর সে আর উঠছে না। তো এখানে অনেক কিছু করতে পারে। তার মধ্যে যেটি কমন ব্যাপার সেটি হচ্ছে পানিতে নামার আগে অবশ্যই হার্টের প্রবলেম থাকলে পরে আপনাকে পানিতে নামার জন্য নিষেধ করাই উচিত। কারণ যেহেতু পানিতে সব কিছু গতি কমে যায় পানির নিচে, তো সেক্ষেত্রে হার্টেরও গতি কমে যেতে পারে। মানে কোনো কারণে হার্টের গতি কমে যেতে পারে। যদি আপনার হার্টের প্রবলেম থাকে তাহলে দেখা যাচ্ছে যে আপনার হার্টের গতি কমবে, রক্ত স্বাভাবিক পাম্প হবে না, তখন আপনার দম বন্ধ লাগবে এবং আপনি পানি থেকে উঠতে নাও পারেন। এক্ষেত্রে আপনার পানির নিচেই মৃত্যু হয়ে যেতে পারে হার্ট স্ট্রোক করে। তো পানিতে নামার আগে অবশ্যই আপনার হার্ট সুস্থ থাকাটা জরুরি। আপনি পানিতে নামলে আপনার অবশ্যই হার্ট সুস্থ থাকা অবশ্যই জরুরি। যদি হার্টে কোনো ত্রুটি থাকে, রিং পড়া থাকে, কোনো একটা ব্লক থাকে, অবশ্যই আপনি পানিতে নামবেন না। এরপর অনেকে আছে যে পানিতে কাজ করেন, হঠাৎ পানিতে ডুব দিয়ে কাজ করার সময় আর ওঠেননি। তো মানুষ পানির নির্দিষ্ট পরিমাণ গভীর পর্যন্ত যেতে পারে, এর নিচে মানুষ কখনোই যেতে পারে না। আপনি যদি সেই গভীর পর্যন্ত চলে যান তাহলে আপনি আর উঠতে পারবেন না, আপনার মাথা ফেটে যাবে, রক্ত বেরিয়ে যাবে। তো আপনি অক্সিজেন শেষ হয়ে যাবে, আপনি অক্সিজেন আর নিতে পারবেন না, নেওয়ার আগেই আপনার মৃত্যু ঘটে যাবে। হার্ট বন্ধ হয়ে যাবে, কারণ এটা নিচে যাওয়ার পরে হার্ট আরো আস্তে আস্তে বিট কমিয়ে দেবে, আপনার শরীর আস্তে আস্তে আরো ঠান্ডা হয়ে যাবে, আপনার রক্ত জমতে শুরু করবে। এত পানি নিচে গেলে পরে আপনি আর উপরে উঠতে পারবেন না অক্সিজেন ছাড়া। অক্সিজেন নিয়ে উঠলে পরে উঠতে পারবেন। অক্সিজেন দিয়েও মানুষ অক্সিজেন লাগালেও পানির একটা নির্দিষ্ট নিচ পর্যন্ত যেতে পারে, এর নিচে তারা যেতে পারে না, যার জন্যে ডুবুরিরাও মানুষকে খুঁজে পায় না। যখন ডুবুরিরা মানুষকে খুঁজে পানির নিচে নদীতে, তখন খুঁজে পায় না। এই জন্যে পানির খুব বেশি গভীরে যাওয়া উচিত নয় এবং খুব বেশি গভীরে গিয়ে কাজ করাটা উচিত নয়। গভীরে কাজ করতে হলে পরে অনেক ধরনের টেকনোলজি আছে, অনেক ধরনের পদ্ধতি আছে, সেগুলো অবলম্বন করা উচিত। নিজে পানির নিচে গিয়ে সেই কাজগুলো করা উচিত না, এতে ক্ষতি হতে পারে। আর পানিতে তো সাপ থাকে, এমন হতে পারে তাকে সাপে কামড় দেয় পানিতে, সে সাপের কামড়ে সেখানে আতঙ্কগ্রস্ত মারা যায়, অথবা কোনো বিষাক্ত কিছুতে সে পা দিয়ে ফেলে, বা কোনো একটা কারণে এরকম কোনো একটা কারণে সে মৃত্যুবরণ করতে পারে। এই অনেকে মেরে পানিতে ফেলে দেয়। তো সেক্ষেত্রে কাউকে যদি আহত করে বা আহত অবস্থায় সে পানিতে পড়ে যায়, তাহলে সে প্রথমে পানিতে তলিয়ে যাবে, ডুবে যাবে, পানির নিচে একদম চলে যাবে। তারপরে তার যখন মৃত্যু হবে, মৃত্যু হওয়ার পর 1-2 দিন পর সে ভেসে উঠবে। এটাই স্বাভাবিক, কারণ তার শরীরে তখন সম্পূর্ণ অক্সিজেন শেষ হয়ে যাবে। অক্সিজেন শেষ হয়ে গেলেই মানুষ ভেসে উঠবে। কিন্তু কাউকে এভাবে আহত করে পানিতে ফেলা উচিত নয়। এবং আহত হয়ে পানিতে পড়লে আপনাকে অবশ্যই যদি আপনার জ্ঞান থাকে, আপনার যদি শক্তি থাকে, বোধ থাকে, আপনি যদি হাত পা নাড়াতে পারেন, আপনি স্রোতে ভাসমান হয়ে থাকবেন। স্রোতে ভাসমান হয়ে থাকার একটা উপায় আছে, সেটা হচ্ছে মাথা একটু খোলা রাখি, পুরো শরীরটা পানি এলিয়ে দিলে আপনি আস্তে আস্তে ভাসতে একটা জায়গায় পড়ে যাবেন, আড়াই সাথে কাটবেন, নদীতে পড়ে যাবেন। আর যদি দেখেন যে কচুরিপানা আসছে, কোনোভাবে কচুরিপানাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ কচুরিপানা যদি আপনার কাছে এসে পড়ে, আপনার উপরে যায়, আপনি কচুরিপানা সরাতে পারবেন না, কষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনি এমনি দুর্বল, তারপর কচুরিপানা আসলে আপনি বিপদে পড়ে যাবেন। তো আমাদের এই আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা আমাদের সাথে থাকবেন। আপনারা যদি বলেন তাহলে আমরা আরো কিছু পানিতে পড়া মৃত্যুর অ্যানালাইজ করব, আপনাদেরকে জানাবো, আপনাদেরকে শেখাবো কিভাবে বাঁচতে হবে। পানিতে নামার আগে অবশ্যই সাঁতার জানাটা জরুরি। সাঁতার জানতে হবে আপনাদেরকে, সাঁতার শিখতে হবে। বাংলাদেশ নদীমাতৃক দেশ, পানির দেশ, সাঁতার অবশ্যই আপনাদেরকে শিখতে হবে। পানিতে পড়লে আতঙ্কগ্রস্ত হবেন না, মাথা ঠান্ডা রাখবেন এবং আড়াআড়িভাবে সাঁতার কাটবেন নদীর স্রোতে। এবং যদি আপনার স্রোত না থাকে তাহলে আপনি স্বাভাবিক সাঁতার কাটতে পারেন, কাত হয়ে সাঁতার কাটবেন, তাহলে আপনি দ্রুত এগোবেন। যদি সোজাসুজি বা চিত হয়ে বা উপুর হয়ে সাঁতার কাটেন তাহলে আপনার পাড়ে আসতে একটু দেরি হবে।
পানি বেশি শরীরে বাধা পড়বে। কাতই সাঁতার কাটলে করে পানিতে বাধা পড়বে না, আপনি কাতই সাঁতার কাটতে পারেন, অবশ্যই কাতই সাঁতার কাটবেন। আর শক্তি যত কম খরচ করা যায় পানিতে, কারণ শক্তি আপনি বেশি খরচ করলে পরে আপনি বেশি ক্লান্ত হয়ে যাবেন, আপনি আর স্বাভাবিক চিন্তা করতে পারবেন না, আতঙ্কগ্রস্ত হয়ে যাবেন। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত। সাথে থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই অবশ্যই সাঁতার শিখবেন।